ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু রোগী, আলাদা ইউনিট খোলা হচ্ছে হাসপাতালে। আমনের ভরা মৌসুমে রাজশাহীতে সারের সংকট, বরাদ্দ বাড়ানোর আহ্বান কৃষকদের। এবং বদলাতে শুরু করেছে টাঙ্গাইলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। সকাল ৮টায় নগরীর মুরাদপুর ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দা তৈয়বিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জুলুসে যোগ দিতে নগরে প্রবেশ করেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগম হয়েছে বলে ধারণা আয়োজকদের। জুলুসের নেতৃত্ব দেন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আঞ্জুমান ট্রাস্টের প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবিতে তারই খণ্ডচিত্র। রংপুরের শিক্ষক পরিবার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আজও মানববন্ধন করেছেন জেলাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ৪ জনকে কেমন করে ২ জন মাদকসেবী হত্যা করলো সে প্রশ্ন তোলেন বক্তারা। শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ৫ম শ্রেণীর পড়ুয়া ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই এই হত্যার বিচারের দাবিতে উত্তাল রংপুর। গণপতি স্যার যে মারা গেছেন, একজন পরিবারের সবাই যে আজকে নিহত হয়েছে নির্মমভাবে, এটা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, আমাদেরকে আতঙ্কিত করেছে। আমরা আশঙ্কিত হয়ে যাচ্ছি যে বাংলাদেশের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপদ করতে পারছে না। এই ৪ জন মানুষকে হত্যা করার পিছনে এই 2 জনে থাকতে পারে না। অবশ্যই এর পিছনে আরো বড় কোনো শক্তি কাজ করতে পারে। অনেকগুলো প্রশ্ন পুলিশের দিকে, পুলিশের দায়ভার এড়াতে পারে না। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। পেশাদারিত্ব তারা হারিয়ে ফেলেছে। সেই পেশাদারিত্বর জায়গায় জনবান্ধব পুলিশ না হওয়া পর্যন্ত এদেশের মানুষ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়।
ডেঙ্গু পরিস্থিতির খবর। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু সংক্রমণ। জেলায় জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গাজীপুরে গত 24 ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে 109 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সেখানে ডেঙ্গু আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। এদিকে খুলনায়ও ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে মানুষের উদ্বেগ। নরসিংদীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আমনের ভরা মৌসুমে সারের সংকট দেখা দিয়েছে রাজশাহীতে। বিশেষ করে ডিএপি ও টিএসপি সারের সংকট তীব্র। চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে কৃষকদের মাঝে। সারের বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার দারুসা বাজারের কৃষকদের এই দীর্ঘ লাইনই জানিয়ে দেয় সারের জন্য কৃষকদের হাহাকার কতটা। সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা। দুপুর পর্যন্ত সার না পাওয়ার অভিযোগ অনেক কৃষকের। সার আমরা যে পরিমাণ দরকার সে পরিমাণ পাচ্ছি না আমরা। আমার লাগবে হলো 6 বস্তা, পাইলাম আমি 3 বস্তা। দেখতে পাচ্ছেন কিভাবে সার ধরে আছে। সাহায্য যদি 20 কেজি বুঝছে নিতে হবে 10 কেজি। যার 2 বিঘা 3 বিঘা জমি তাদেরকে 30 বিঘা 40 বিঘা করে আলু করার লেগে বিএস কার্ড দেয়। এর নাম রবুল ইসলাম। এই যা কারণে এই সার সংকট হয়ে যাচ্ছে। এরা সারটা লিজে তুলে পরবর্তীভাবে বেচছে। এখানে প্রকৃত যারা চাষি তারা বঞ্চিত হচ্ছে। এই ব্যাপারে কিন্তু সরকারকে প্রশাসনকে একটু দৃষ্টিপাত দেওয়া দরকার। কৃষকরা বলছেন আমন ধান চাষের এই ভরা মৌসুমে সার প্রয়োজন। ডিলারদের গুদামে ঘুরে ঘুরেও পর্যাপ্ত সার মিলছে না। অনেক গুদামই বন্ধ। অনেকে বাধ্য হচ্ছেন খোলা বাজারে দ্বিগুণ দামে সার কিনতে। ডিলারদের কাছ থেকে সার পেতে পদে পদে হয়রানির অভিযোগও কৃষকদের। পুরা হয়রানি যে এখন সে লাইনে দাঁড়া থাকতে হচ্ছে। আমরা তো আসছি মাঠে কাজ করে উঠে আসছি, এখন লাইনে দাঁড়া থাকবো 2 ঘন্টা ধরে। কতক্ষণ দাঁড়া থাকা যাবে? বাবা তো দূরের কথা, সময় দেখতে পাচ্ছি না সারের। কোথায় সার আছে না আছে। 5 কেজি সার নিলে 500 টাকার পাইট কামাই। কৃষিমন্ত্রী আমার সব আছে, ওটা পাচ্ছি না আমরা। জমিতে ঠিক মতন সার না যাতে আবাদ হবে না হবে। সংকট কাটাতে সারের বরাদ্দ বাড়ানোর দাবি ডিলারদেরও। তারা বলছেন কৃষি জমির বরাদ্দের সার মৎস্য খাতে যাতে প্রয়োগ করা না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো দরকার। আমরা দিতে পারছি না কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। আমরা সরকার বাহাদুরের কাছে চাই যে অ্যালটটা একটু বেশি দিক। পুকুরে পর্যাপ্ত পরিমাণ সার দিচ্ছে, সেই হিসাবটা কিন্তু কৃষি ডিপার্টমেন্টে নাই। গৃহপালিত পশু মোটা তাজাকরণের জন্য একর একর ঘাস তৈরি হচ্ছে। ঘাসের হিসাব কিন্তু কৃষি অফিসে নাই। তবে কর্তৃপক্ষ বলছে গত মৌসুমের চেয়ে এবছর বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও সারের সংকট কাটাতে অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। কৃষকদের হয়রানি কমাতে ও ন্যায্য মূল্যে সার পেতে প্রশাসনের তদারকি রয়েছে বলে জানানো হয়েছে। প্রতি মাসের বরাদ্দ প্রতি মাসে আসে। আপনি যদি আপনার 3 মাস পরে যে সারটা লাগবে সেটাও এখন নিতে যান, তাহলে তো সবাইকে এভাবে দেওয়া যাবে না। যার যতটুকু এই মুহূর্তে জমির পরিমাণ হয়তো কি তারা জেনে সেইভাবেই বিতরণ করছে। আশা করি কোনো সমস্যা নেই, কিন্তু তারপর যদি আর্টিফিশিয়াল কোনো ক্রাইসিস হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দর্শক, নিচ্ছি বিরতি, এরপর ফিরে এসে আরও যা থাকছে। 3 জেলায় সড়কে প্রাণ গেল 4 জন। এবং ফেনী সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে নারী ও পুরুষকে নির্যাতন। আবারও স্বাগত দেশের খবরে। দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ। 2 দশকেও বাস্তবায়ন হয়নি 6 দফা চুক্তি। 2006 সালের এই দিনে কয়লা খনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যরা বাধা দেন। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালানো হয়। এতে 3 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হন। গুলিতে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন বাবলু রায়। গত 20 বছর ধরে চৌকিতে শুয়েই কাটছে তার জীবন। ক্ষত আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা বাবলুর এখন একটাই আকুতি, ফুলবাড়ীবাসীর সঙ্গে সরকারের করা 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে চান তিনি।
টাঙ্গাইলের ভূঁইয়াপুরের দুর্গম চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হওয়ার বদলাতে শুরু করেছে তাদের জীবনযাত্রা। যোগাযোগ বিচ্ছিন্ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর চোখে এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া এলাকাটি শুধু টাঙ্গাইলের ভুঁয়াপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুযোগ সুবিধা সব দিক থেকেই অত্যন্ত প্রান্তিক পর্যায়ে। যোগাযোগ ব্যবস্থা আর নানান সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষের কাছে সেবা পৌঁছানো কঠিন এখনো। ৩ বছর আগে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা হিউম্যান কনসার্ন USA। দায়িত্ব নেওয়ার পর চরাঞ্চলে শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। করোনার পর এই এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়ে যায়। আয়োজন করা হয় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি। মা বাবারা বুঝতে পারছে যে এখন মেয়েদের বিয়ে দিলে চলবে না। আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। শিশুদের কম্পিউটার ও কোডিং শেখানোর জন্য স্থাপন করা হয়েছে কম্পিউটার ল্যাব। আমরা কখনো ভালো জামা কাপড় পরতে পারি নাই, মাদ্রাসায় গিয়ে কত সময় না খেয়ে থাকতে হচ্ছে। এখানে ছিল না ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্য সেবাও। এখন নিয়মিত মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যার সুফল পাচ্ছেন এলাকাবাসী। এখানে তো টাকা পয়সা মাসে একবার আসি সবাই। এখানে চিকিৎসা হইতেছে, আঙ্গর খুব উপকার হইতেছে। স্কিন ডিজিজের একটা প্রকোপ এখানে ছিল, সেটা কমে গিয়েছে। স্কুলে যতগুলো বাচ্চা আছে তাদেরকে আমরা প্রত্যেক মাসে খাতা কলম দিয়ে দিব, হ্যাঁ, যাতে তাদেরকে আর ডিপেন্ডেন্ট হইতে না হয় ইয়েতে। তো সেটাতে আমরা 2 বছর পরে এসে দেখছি যে স্কুল আমাদেরকে জানিয়েছে যে ড্রপ আউট সিগনিফিক্যান্টলি রিডিউস হয়েছে এবং এনরোলমেন্ট বাড়ছে। ব্রিটিশ সাংবাদিক সামি হামদি এই শুশুয়ার চর পরিদর্শন করেন। তিনি এ ধরনের প্রত্যন্ত এলাকায় বিনিয়োগ ও সংযোগ বাড়ানোর আহ্বান জানান। And people then invest in these areas, and this is where we see how change can actually manifest and change can actually take place. It's about connecting people to a story that they've lost, a story of humanity, a story in this case. সফল হলে এই মডেল দেশের অন্যত্র ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও আছে সংগঠনটির। এটা টেস্ট করতেছি একটা মডেল ভিলেজ করে, তারপর আরেকটা আমরা ফ্লাড প্রোন আইল্যান্ডে এন্ড ভিলেজে যেগুলো সিক্লুডেড, যেগুলো নেগলেক্টেড, একটা করে আমরা সেলফ ডিপেন্ডেন্সি এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ করতে যাচ্ছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ঠাকুরগাঁয়ে, ঝিনাইদহ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে ঠাকুরগাঁয়ে ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় পিকআপ ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার 2 যাত্রী নিহত ও 4 জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা, আরেকজনের পরিচয় জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এদিকে সকাল 10টার দিকে হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর সড়কে ইজি বাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব চন্দ্র দেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাহুবল উপজেলার মুদাহরবাদ গ্রামের সমীরণ চন্দ্র দেবের ছেলে। প্রায় একই সময়ে ঝিনাইদহ বাইপাস সড়কে বাস চাপায় একজন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশিম জানান, সোমবার রাত 12:30 থেকে মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তারপুলের গোড়া এলাকায় তাদের ওপর নির্যাতন চালানো হয়। পরে বিকেল 4:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। সোনাগাজী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পূর্ব চর গণেশ এলাকার নূর আলমের স্ত্রী কামরুন্নাহার রুমার বাড়িতে যান চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার সংলগ্ন অলি মাঝি বাড়ির এরশাদুল্লাহ। আত্মীয়তার সূত্রে তিনি ওই নারীর বাড়িতে গিয়েছিলেন। রাত 12:30টার দিকে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের খবরে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত। প্রেম নয়, তালাকের কারণেই কলেজ ছাত্রী স্মৃতি আক্তারের ডান হাতের কবজি কেটে ফেলেছে অভিযুক্ত সায়ন। এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির। গুরুতর আহত স্মৃতি ও তার বাবা মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার রাত 1টার দিকে লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে গিয়ে স্মৃতির ওপর হামলা চালান সাবেক স্বামী সায়ন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেন। স্মৃতি চিৎকারে তার বাবা মা ছুটে এলে তাদের উপরও হামলা চালায় ওই বখাটে। এ ঘটনায় সকালেই মল্লিকপাড়ার একটি আমবাগান থেকে অভিযুক্ত সায়নকে আটক করে পুলিশ। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরে প্রেম ছিল সায়ন ও স্মৃতির। কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর দাম্পত্য কলহের জের ধরে সায়নকে তালাক দেয় স্মৃতি। এ কারণেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। সঞ্জিদুর রহমান স্মৃতি এর সাথে সায়নের এটা 2 থেকে 3 বছর একটা প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন পূর্বে তারা বিবাহ করে, ডিভোর্সও দেয়, পারিবারিক মানে দাম্পত্য কলহে। এই কারণের ঘটনা ঘটছে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে। যশোরে স্বল্প পুঁজিতে আইসক্রিমের কাঠি ও চামচ তৈরি কারখানা গড়ে সফল হয়েছেন জাহাঙ্গীর হোসেন নামের এক উদ্যোক্তা। অল্প পুঁজি নিয়ে ছোট পরিসরে কারখানা খুলে এখন তিনি 2টি পূর্ণাঙ্গ কারখানার মালিক। মনিরামপুর উপজেলার চীনাটোলায় 2008 সালে অন্যের জমি ভাড়া নিয়ে স্বল্প পরিসরে আইসক্রিমের কাঠি তৈরি কাজ শুরু করেন জাহাঙ্গীর। এতে ভালো সাড়া পাওয়ায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। চাকরি ছেড়ে মাত্র কয়েকজন শ্রমিক নিয়ে শুরু করা এই উদ্যোগে বর্তমানে তার 2টি কারখানায় কাজ করছেন 80 জন নারী পুরুষ। কারখানায় আইসক্রিমের কাঠি, কাপ, দই সহ বিভিন্ন খাদ্যপণ্যের চামচ তৈরি হয়। এসব পণ্য সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় ও কয়েকটি নামী আইসক্রিম কোম্পানিতে। পাশাপাশি কাঠ সরবরাহ, পরিবহন, প্যাকেটজাত ও বাজারজাত কাজে আশেপাশের 3 গ্রামের অন্তত 200 পরিবারের কর্মসংস্থান হয়েছে। জাহাঙ্গীর হোসেনের পরামর্শ, চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজিতে ছোট কারখানা গড়ে তুললে নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। যে করলার ফলনে হাসি ফুটেছিল কৃষকের মুখে, তারাই এখন দুশ্চিন্তায়। বাজারে দাম নেই, অন্য জেলায় পাঠিয়েও পরিবহন খরচ শেষে কৃষকের হাতে থাকছে না লাভের অংশ। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কারণের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের কৃষক আব্দুর রহমান 2 বিঘা জমিতে মাচা ও মালচিং পদ্ধতিতে করেছেন করলার আবাদ। জৈব বালাইনাশক ও জৈব কীটনাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করেছেন তিনি। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় 90,000 টাকা। 3 মাসের পরিচর্যার পর এখন করলা সংগ্রহ ও বিক্রির সময়। ভালো ফলন পেলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ এই কৃষক। নিম্ন 45,000 টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত আমি 20,000 টাকা পুজাইতে পারিনি। তো যেভাবে বেচা কিনা হয়েছে আমার খরচ হইল না বর্তমানে। শুধু আব্দুর রহমান নন, একই অবস্থা জেলার অন্যান্য করলা চাষির। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 20 টাকা দরে। উৎপাদন খরচ পড়েছে তার চেয়ে অনেক বেশি। আর বিষের দাম বেশি, আমাদের এখানে তো বেচা কেনার বেলায় দাম নাই। বিষের দামও উঠছে না, সারের দামও উঠছে না। আমাদের আবাদে লস হয়েছে, বেচা কেনার দাম কম। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় 257 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 4,993 মেট্রিক টন। বাজার দর যাচাই করে পরিকল্পিতভাবে করলা সংগ্রহ ও বিক্রির পরামর্শও দেওয়া হচ্ছে। তারা যে পরিকল্পনা করে বাজারে কোন ফসলের মূল্য কখন পাওয়া যায় সেই পরিকল্পনা মাফিক আমাদের পরামর্শ দিচ্ছি। যদি কৃষকরা আমাদের পরামর্শ অনুযায়ী এবং নিরাপদ ফসল উৎপাদন করে তাহলে সে আবাদ করে লাভবান হবে বলে আমরা প্রত্যাশা করছি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন। জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু রোগী, আলাদা ইউনিট খোলা হচ্ছে হাসপাতালে। আমনের ভরা মৌসুমে রাজশাহীতে সারের সংকট, বরাদ্দ বাড়ানোর আহ্বান কৃষকদের। বদলাতে শুরু করেছে টাঙ্গাইলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। 3 জেলায় সড়কে প্রাণ গেল 4 জন। এবং ফেনী সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে নারী ও পুরুষকে নির্যাতন। এ ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।